দরজার সামনে ফারহান এবং তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছেন এরিনা চৌধুরী। অনেক দিন পর নিজের জন্মদাত্রী মাকে চোখের সামনে দেখে আরবানের ভেতরে চাপা এক ভালো লাগা কাজ করলেও তার বাহ্যিক প্রকাশ ঘটল না। আরবানের ব্যক্তিত্বের বরফ ঢাকা আবরণে সেই কোমলতার কোনো স্থান নেই। সেখানে কেবল এক জমাটবদ্ধ অভিমান রাজত্ব করে। এলিনা চৌধুরী ছেলের পাথুরে মুখের দিকে তাকিয়ে ম্লান হাসলেন। শান্ত গলায় বললেন, কিরে, ভেতরে আসতে দিবি না, নাকি দরজা থেকেই তাড়িয়ে দিবি? আরবান নিরুত্তাপ মুখে একপাশে সরে দাঁড়িয়ে জায়গা দিলে ফারহান এবং এলিনা ভেতরে প্রবেশ করলেন। এলিনা ধীর পায়ে ড্রয়িং রুমে পা রাখলেন। তার দৃষ্টি ঘুরে ফিরে ছেলের ওপরই থমকে যাচ্ছিল। ছেলের অভিমান আজও পাহাড় সমান। তার মনে পড়ে গেল সেই বিভীষিকাময় দিনের কথা, যেদিন তিনি এক চরম ভুল বোঝাবুঝির জোরে আরবানকে বলেছিলেন, এই বাড়ি থেকে তুমি এখনই বের হয়ে যাও। তোমার মতো স্বার্থপর ছেলের মুখ আমি আর দেখতে চাই না। মায়ের মুখে সেই কঠিন বাক্যগুলো শুনে আরভান সেদিন এক কাপড়ে বাড়ি ছেড়েছিলেন। তারপর কত বছর কেটে গেল, মা ছেলের দেখা হয়নি ঠিকভাবে। কিছুদিন আগে আরশাদ চৌধুরী যখন আরভানকে এক প্রকার ব্ল্যাকমেল করে বাংলাদেশে পাঠালেন আয়াতকে ডিভোর্স দেওয়ার জন্য, সেদিন শেষবারের মতো কয়েক সেকেন্ডের জন্য দেখা হয়েছিল তাদের। তাও কেবল বাড়ির লনে দাঁড়িয়ে। এলিনা তখন ছেলের পথ আটকে শুধু একটি আর্জি জানিয়েছিলেন, আরভান, আয়াতকে ডিভোর্স দিস না, ওকে আমার ভীষণ প্রয়োজন, ওকে তুই আমার কাছে এনে দে। এলিনা জানতেন আরভানের এই অবাধ্য হৃদয়কে যদি কেউ মায়া দিয়ে শাসন করতে পারে, তবে সে একমাত্র আয়াত। কিন্তু সেদিন আরভান কোনো উত্তর দেয়নি, এমনকি মায়ের দিকে ফিরেও তাকায়নি। এলিনা চৌধুরী ধীর পায়ে ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন। নিষ্পলক ছেলের মুখের দিকে তাকিয়ে মাতৃত্বের চিরন্তন তৃষ্ণা নিয়ে অভ্যাসবশত হাত বাড়িয়ে আরবানের বুকের বাঁ পাশে স্পর্শ করতে চাইলেন, যেখানে আরবানের সেই অবাধ্য হৃৎপিণ্ডটা সজোরে স্পন্দিত হচ্ছে। মায়ের এই ছোঁয়া আরবানকে বিচলিত করল। সে ঝট করে মায়ের হাতটা ধরে সরিয়ে দিয়ে শীতল গলায় বলল, অপ্রয়োজনীয় মায়া দেখাবেন না মিসেস চৌধুরী। এই হৃৎপিণ্ডটা সচল আছে কিনা তা নিয়ে আপনার দুশ্চিন্তা করার সময় অনেক আগেই পার হয়ে গেছে। এলিনার চোখ দুটো মুহূর্তেই ছলছল করে উঠল। অতীতের সেই মুহূর্তের রাগের মাথায় বলা কথার মাসুল আজও দিতে হচ্ছে তাকে। তবুও নিজেকে সামলে নিয়ে বাড়ির আধুনিক অন্দর সজ্জা দেখতে দেখতে বললেন, অবশেষে আমার ছেলে কোথায় থাকে সেই জায়গাটা দেখার সৌভাগ্য হলো আমার। তো কি মনে করে আমাকে এখানে আনলি? আবার বলিস না যেন তুই কিছুই জানিস না, আর ফারহান নিজের ইচ্ছায় আমাকে নিয়ে এসেছে। এসব বলে লাভ নেই, কারণ আমি ভালো করে জানি ফারহানের এতটা সাহস নেই যে তোর অনুমতি ছাড়া ও আমাকে আনবে। আরভানের ঠোঁটের কোণে একটা বিষণ্ণ অথচ বাঁকা হাসি ফুটে উঠল। সিঁড়ির দিকে পা বাড়িয়ে যাওয়ার সময় সে বরফ শীতল গলায় বলল, আপনি যাকে চেয়েছিলেন তাকে আমি এনে দিয়েছি। এবার আপনার আমানত আপনি বুঝে নিন। আই অ্যাম ডান উইথ দিস রেসপন্সিবিলিটি। কথাটি বলেই আরভান উত্তরের অপেক্ষা না করে দ্রুত পায়ে উপরে চলে গেল। ফারহান এতক্ষণ হাঁ করে সব দেখছিল। সে অবাক হয়ে প্রশ্ন করল, আপনি কাকে চেয়েছিলেন আন্টি? মানে এবি কাকে এনে দিয়েছে? এলিনা সরাসরি উত্তর দিলেন না, শুধু রহস্যময় হাসি দিয়ে হেসে আশেপাশে নজর ঘুরিয়ে ফারহানকে জিজ্ঞেস করলেন, ফারহান, এ বাড়িতে কি নতুন কেউ এসেছে? ফারহান বিব্রত হয়ে বলল, না তো, এই বাড়িতে আর কে আসবে? আপনার ছেলে তো একটা জ্যান্ত আগ্নেয়গিরি। তার বাড়ির ত্রিসীমানায় মানুষ আসতে ভয় পায়। আপনি তো জানেনই ও কতটা অসামাজিক আর একরোখা। কথাটা বলেই ফারহানের মাথায় সকালের সেই দৃশ্যটা খেলে গেল। দোতলার গেস্ট রুমে থেকে সেই মায়াবী মেয়েটার বেরিয়ে আসার দৃশ্য। সে চোখ বড় বড় করে এলিনার দিকে তাকিয়ে বলল, আন্টি, আরবান নির্ঘাত বড় কোনো কাহিনী ঘটাচ্ছে। ওর বাড়ির আশেপাশে কোনো মেয়ে দেখা যায় না, অথচ আজ সকালে আমি ওই পাশের রুমটা থেকে একটা অসম্ভব কিউট মেয়েকে বের হতে দেখেছি। আপনার কি মনে হয় না ব্যাপারটা কেমন খাপছাড়া? এলিনা মুচকি হেসে মাথা নাড়লেন, না ফারহান, আমার কাছে ব্যাপারটা মোটেও খাপছাড়া লাগছে না। ফারহান আরো অবাক হয়ে বলল, কেন লাগছে না আন্টি? আরফানের মতো একটা হিটলারের ঘরে একদম আনকোড়া একটা মেয়ে
এলিনা সহজ গলায় উত্তর দিলেন, লাগছে না কারণ স্বামীর বাড়িতে তো স্ত্রী থাকবে, তাই না? এতে অবাক হওয়ার কি আছে? ফারহান যেন আকাশ থেকে পড়ল। তার মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল। মানে ওটা আরভানের আইনসম্মত স্ত্রী আয়াত। বলেই এলিনা ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। ফারহানের মাথায় তখন যেন বিনা মেঘে বজ্রপাত হলো। এটা কিভাবে সম্ভব? আরবান বিয়ে করেছে, অথচ তার মতো প্রাণের বন্ধু যে গত ৯ বছর ধরে ছায়ার মতো সাথে আছে, সে কিচ্ছু জানে না? তারা একই সাথে পড়াশোনা শেষ করেছে, ব্যবসায়িক লড়াই লড়েছে। তাহলে এই বিয়েটা সে কখন সারলো? ফারহান মনে মনে গজগজ করতে লাগলো। এর জন্যই তাহলে তখন ওই মেয়ের সাথে হাত মেলাতে দেয়নি। খচ্চর ব্যাটা, বউ পেয়ে এবার নির্ঘাত বন্ধুকে ভুলে যাবে। আরবানের রুক্ষ ব্যবহারের পর দরজায় কলিং বেলের শব্দ শুনে আয়াত আর সেখানে এক মুহূর্ত অপেক্ষা করেনি। সে দ্রুত পায়ে নিজের জন্য বরাদ্দ রুমে চলে এসেছিল। বিছানায় বসে নিজের দুই হাঁটু জাপটে ধরে সে শূন্য দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে রইল। স্মৃতিগুলো যেন বিষাক্ত তীরের মতো তার হৃদয়ে বিঁধছে। আজ তার জীবনের এই চরম অনিশ্চয়তার জন্য কি সে নিজেই দায়ী? শৈশবে বাবা-মায়ের সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, তারপর দাদাজান মনসুর আলী মোরশেদ ছেলের শোকে স্ট্রোক করে মারা যান। চারিদিকে তখন শুধু ঘন অন্ধকার। সেই দুঃসময়ে আরবানের দাদা আফজাল চৌধুরী তাকে বুকে আগলে নিয়ে বলেছিলেন, আয়াত, তুই হচ্ছিস চৌধুরী বাড়ির বড় অমানত। আমার আরবানের আমানত তুই। আমি নিজে তোর ইজ্জত আর সম্মান রক্ষা করব। অথচ সেই দাদাজানি তাকে এমন এক মানুষের সাথে বেঁধে দিলেন, যার কাছে সম্মানের বদলে আজ তার কপালে জুটছে কেবল অবহেলা আর ঘৃণা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে আয়াতের চিন্তার সুতো ছিঁড়ে গেল। সে কৌতূহলে ভ্রু কুঁচকাল। ভাবল আবারও সেই বদ লোকটা হয়তো নতুন কোনো তিক্ত কথা শোনাতে এসেছে। এত অপমান করার পরও কি শান্তি হয় না লোকটার? আয়াত নিজেকে শক্ত করল। এবার সেও ছেড়ে কথা বলবে না। সে গম্ভীর গলায় বলল, আসুন। দরজা খুলে ভেতরে পা রাখলেন এলিনা চৌধুরী। আয়াত ওনাকে দেখে বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। কোনো মানুষের চেহারা এতটা মায়াবী আর উজ্জ্বল হতে পারে তা তার জানা ছিল না। গায়ের রং পুরোপুরি বিদেশের মতো শ্বেত শুভ্র, অথচ পরনে অত্যন্ত মার্জিত বাঙালি ঢঙের থ্রি-পিস। একপাশে ওড়না ঝুলছে, কাঁচ সমান চুলগুলো মাঝখানে সিঁথি করে আঁচড়ানো। মনে হচ্ছে এই পোশাকটা যেন শুধুই ওনার অভিজাত্যের জন্যই তৈরি করা হয়েছে। এলিনা কাছে এসে স্নিগ্ধ গলায় প্রশ্ন করলেন, কেমন আছো আয়াত? আয়াতের বিস্ময় এবার চরমে উঠল। মানুষটা দেখতে পুরোপুরি অস্ট্রেলিয়ান নাগরিক হলেও তার মুখের বাংলা ভাষা একদম নিখুঁত। কোনো বিদেশি টান নেই। এলিনা আবার জিজ্ঞেস করলেন, আমি কি তোমার পাশে বসতে পারি? আয়াতের এবার হুঁশ ফিরল। কি লজ্জার ব্যাপার! একজন মানুষ তার রুমে এসে দাঁড়িয়ে আছে, আর সে কি না হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই মানুষটা তাকে বেয়াদব ভাবছে। অত্যন্ত লজ্জার সাথে সে আমতা আমতা করে বলল, জি, জি, আসুন। আমি আসলে একটু আপনি থাক, থাক, এত অস্থির হতে হবে না তোমাকে। মাশাআল্লাহ, তুমি তো বড্ড মায়াবী। এলিনা আয়াতের পাশে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। এবার বুঝলাম আমার ছেলে কেন বাংলাদেশ থেকে ফেরার পরে সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরতো আর বলতো, মম জানো, আমার সেই ছোট্ট বউটা না ডলের মতো সুন্দর। ওর হাসিটা একদম অ্যাডোরাবল। প্রথম প্রথম সহ্য করলেও সারাটা দিন একই কথা শুনে আমি প্রচন্ড বিরক্ত হয়ে যেতাম। কিন্তু আজ তোমাকে দেখে মনে হচ্ছে ও সেদিন এতটুকুও বাড়িয়ে বলেনি। বলেই তিনি হেসে ফেললেন। আয়াত লজ্জায় আর বিস্ময়ে মাথা নিচু করে রইল। এলিনা আবার বললেন, দেখেছো, আমি এখনো তোমাকে নিজের পরিচয় দেইনি। আমি আরভানের মা, এলিনা চৌধুরী। নামটা শুনেই আয়াত চট করে তাকালো। তার মানে আরভান যার কথা বলেছিলেন সে এই নারী? আরভান তাকে এই মানুষটার সাথেই তুলনা করেছিল। আরভানের সেই বিষণ্ণ কণ্ঠস্বর মনে পড়ে গেল আয়াতের। যদিও এলিনাকে দেখে কোনোভাবেই এত বড় ছেলের মা বলে মনে হয় না। বয়স যেন তার ছোঁয়া এড়িয়ে গেছে। তবে আরবানের মুখাবয়বের সঙ্গে ওনার আশ্চর্য রকম মিল। চোখের দৃষ্টি, মুখের গড়ন, এমনকি সেই আত্মবিশ্বাসী উপস্থিতিটুকুও। আয়াতের তখন আর বুঝতে বাকি রইল না আরবান যে এত আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন আসলে কোথায় লুকিয়ে আছে। আয়াত কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো,
আপনি এত সুন্দর করে বাংলা বলতে পারেন কিভাবে? এলিনা মুচকি হেসে বললেন, বাঙালির বউ হলে বাংলা তো জানতেই হবে, তাই না? তবে সত্যিটা হলো বিয়ের আগে আরশাদের সাথে পরিচয়ের পর থেকেই ভাষাটা ভালো লেগেছিল, তাই শিখেছিলাম। আয়াত ইতস্তত করে জিজ্ঞেস করলো, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? অবশ্যই করতে পারো। দাদাজান আপনাকে অপছন্দ করেন কেন? শুধু আরশাদ আঙ্কেল আপনাকে ভালোবেসে বিয়ে করেছিলেন বলে? এমনকি আপনার ছেলেও আপনার ব্যাপারে অদ্ভুত সব কথা বলে। এলিনার মুখে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। তোমার দাদাজান আমাকে এখনো অপছন্দ করেন বলে আমার অন্তত মনে হয় না। তবে সত্যি বলতে আমার আর আমার ছেলের সম্পর্কের এই পরিণতির জন্য তুমিও তোমার পরিবার পরোক্ষভাবে হলেও কিছুটা দায়ী। আয়াত আয়াত হকচকিয়ে গেল। তার চোখ মুখের ভঙ্গি মুহূর্তেই বদলে গিয়ে একরাশ বিস্ময়ে উপচে পড়ল। সে অস্ফুট স্বরে বলল, আমার পরিবার? কিন্তু আমাদের সাথে আপনাদের কোনো শত্রুতা তো ছিল না। তবে আমরা কেন আপনাদের সম্পর্কের মাঝখানে আসব? কিছু জিনিস সঠিক সময়ে জানাই ভালো আয়াত। তবে সত্যি বলছি, আমি ভাবিনি আরবান তোমাকে ডিভোর্স না দিয়ে এখানে নিয়ে আসবে। আমি ভেবেছিলাম ও জেদ করে সব শেষ করে দেবে। আয়াত নিচু স্বরে বলল, আপনিও আপনার ছেলের মতো বড্ড রহস্যময়। সত্যি তো এটা যে আপনার ছেলে আমাকে ডিভোর্স পেপার দিয়ে সই করতে বাধ্য করেছিল, কিন্তু শেষ মুহূর্তে দাদাজান সব ওলটপালট করে দিলেন। এলিনা মুচকি হেসে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিলেন। আরবান নিজেকে সবার সামনে যেমন দেখায় ও আসলে তেমন নয় আয়াত। ওর তোমাকে ভীষণ প্রয়োজন। একবার ওকে বোঝার চেষ্টা করো। ওর শক্ত খোলসের আড়ালে লুকানো সেই ধ্বংসস্তূপটা খুঁজে দেখো, সেটা কতটা ভঙ্গুর। আর সেই ভাঙা মানুষটার একমাত্র নিরাপদ আশ্রয় হতে পারো শুধু তুমি আয়াত। আয়াত শুধু এলিনার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। এই মা আর ছেলের সমীকরণটা সে কিছুতেই মেলাতে পারছে না। এলিনা আয়াতের চিবুক ছুঁয়ে ম্লান হেসে বললেন, তোমাকে দেখার পর নিজের কাছে আগলে রাখার ভীষণ ইচ্ছে হচ্ছে আয়াত, কিন্তু আরবান বোধহয় তার অনুমতি দেবে না। তবে মাঝে মাঝে ওকে না বলে লুকিয়ে আমার কাছে চলে আসবে। আমি তোমাকে ঠিকানা দিয়ে দেব। আয়াত ম্লান হেসে নিচু স্বরে বলল, আপনার ছেলে আমাকে সহ্য করতে পারে না আন্টি। সে আমাকে শুধুই তার ওপর অর্পিত একটা আপদ বলে মনে করে। সম্ভবত কোনো প্রতিশোধ নেওয়ার জন্যই সে আমাকে এই বন্দিশালায় আটকে রেখেছে। এলিনা শব্দ করে হেসে উঠলেন, বোকা মেয়ে। সবসময় মানুষের মুখের কথা বিশ্বাস করতে নেই। মাঝে মাঝে চোখের ভাষা পড়তে শেখো। দেখবে অনেক অজানা গোপন সত্যি সামনে চলে আসবে। আরবান কোনোদিন কাউকে নিজের জীবনে ন্যূনতম জায়গা দেয়নি, অথচ তোমার জন্য নিজের গড়া সব নিয়ম ভেঙেছে। এটাই কি বড় প্রমাণ নয়? আয়াতের হৃৎপিণ্ড যেন একটা মুহূর্তের জন্য থমকে গেল। সে কিছু বলতে মুখ খুলবে, ঠিক তখনই আরবান দরজায় এসে দাঁড়ালো। অত্যন্ত গম্ভীর ও শীতল গলায় সে বলল, আশা করি আপনার সময় কাটানো শেষ হয়েছে মিস এলিনা চৌধুরী। আপনি এখন আসতে পারেন। নিজের ছেলের মুখে এমন আনুষ্ঠানিক সম্বোধন শুনে এলিনার মুখে কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া ফুটে উঠল না। বহু বছর ধরে এসব অবহেলা সহ্য করতে করতে তিনি যেন অভ্যস্ত হয়ে গেছেন। তিনি শান্ত গলায় শুধু বললেন, তোর সাথে আমার জরুরি কথা ছিল। কথা আছে আরভান। বলুন। এখানে না, নিচে চল। আয়াত, আজ আসছি, আবার আসবো, তখন দুজন মিলে অনেক গল্প করব। এলিনা ঘর থেকে বেরিয়ে গেলেন। আরভান একবার আয়াতের বিভ্রান্ত চোখের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে মায়ের পিছু পিছু নিচে নেমে গেল। আয়াত হতভম্ব হয়ে গেল। বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি জমে উঠল। মনে মনে ভাবলো, লোকটা সত্যিই অদ্ভুত। না হলে কোনো ছেলে নিজের মায়ের নাম ধরে ডাকে? এমন অদ্ভুত সন্তান সে জীবনেও দেখেনি। নিচে আসতেই আরবান নির্লিপ্ত মুখে বলল, কি বলতে চান? চটজলদি বলুন, আমার হাতে সময় কম। এলিনা থমকে দাঁড়িয়ে ছেলের চোখের দিকে তাকালেন। ধীর চাপা কণ্ঠে বললেন, আমাকে কি একবারও মা বলে ডাকা যায় না আরবান? অন্তত যখন কেউ আশেপাশে নেই। এক মুহূর্ত নীরবতা, তারপর ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে আরবান বলল, আপনার স্মৃতিশক্তি কি খুব দুর্বল হয়ে গেছে মিসেস চৌধুরী? আপনি নিজেই তো আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। আপনার মনে নেই? কথাটা ধারালো ছুরির মতো এলিনার বুকে বিঁধল। সেই মুহূর্তের ভুল বোঝাবুঝির মাসুল সে এভাবে দিতে হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। এলিনা কণ্ঠের আর্দ্রতা চেপে রেখে বললেন, আমি ভুল ছিলাম আরবান।
না জেনে না বুঝে সব করেছিলাম। আমি জানতাম না আরশাদ আড়ালে এতটা নীচ হতে পারেন। ও তোর সাথে যা করেছেন তা কোনো বাবার কল্পনাতেও আসা অসম্ভব। স্ত্রীর দায়িত্ব স্বামীকে বিশ্বাস করা, কিন্তু আমি অন্ধভাবে বিশ্বাস করতে গিয়ে আজ নিজের সন্তানকেই হারাতে বসেছি। আমাকে কি একটিবার ক্ষমা করা যায় না আরভান? আরভান চোয়াল শক্ত করে অবজ্ঞার সুরে বলল, এত সত্য জানার পরেও আপনি এখনো সেই মানুষের সাথেই একই ছাদের নিচে বসবাস করছেন? ধিক্কার জানাই আপনার এই তথাকথিত মাতৃত্বকে। এলিনা ব্যথিত স্বরে ডাকলেন, আরভান, আপনি যদি এসবই বলতে চান তাহলে শুনে রাখুন, আপনার এই অপ্রাসঙ্গিক এবং অর্থহীন মায়া কান্না শোনার ধৈর্য আমার নেই। আরভানের কণ্ঠস্বর বরফ শীতল। এলিনার চোখ ছলছল করে উঠল। মুহূর্তের জন্য তিনি মুখ ফিরিয়ে নিলেন, নিজেকে সামলাতে পরক্ষণেই ধরা গলায় বললেন, তুই বলেছিলি আয়াতকে তুই আমার জন্য এনেছিস। যদি তাই হয় তবে আয়াতকে আমাকে দিয়ে দে। আরবানের চোয়াল শক্ত হয়ে উঠল। আয়াতকে দিয়ে আপনার কাজ কি? এলিনা ম্লান হেসে বললেন, ওকে আমি আগলে রাখবো। তুই তো নিজেকে একা করে দিয়ে নিঃসঙ্গতার মাঝে ধুকে ধুকে মরতে চাস। আয়াতকে অন্তত আমার কাছে থাকতে দে। তাছাড়া তোর তো বাঁচার কোনো মোহ নেই। নিজের শরীরটার উপর যে অত্যাচার শুরু করেছিস, তাতে এই নিষ্পাপ মেয়েটাকেও তোর আশেপাশে রাখা মানে ওকে এক অনিশ্চিত কষ্টের মুখে ঠেলে দেওয়া। কিছুক্ষণ আগে বলেছিস আয়াতকে এদেশে আনা তোর কেবল একটা রেসপন্সিবিলিটি মাত্র। সেই দায়িত্ব তো শেষ। তাই আমি ওকে সাথে নিয়ে যাব। তুই তোর এই বিষাক্ত একাকিত্ব নিয়ে সুখে থাক। মায়ের মুখে নিজের রূঢ় বাস্তবতার এমন নির্মোহ বিশ্লেষণ শুনে আরবানের চোয়াল শক্ত হয়ে এলো। বুকের ভেতরটা তীব্র এক হাহাকারে দুলে উঠলেও সে তা প্রকাশ হতে দিল না, বরং রুক্ষ গলায় উত্তর দিল, তখন যা বলেছিলাম তা আমি ভুলে গেছি। এখন আপনিও ভুলে যান, ও কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। ছেলের এমন অস্থিরতা আর অধিকার বোধ দেখে এলিনার ভেতরে এক চিলতে হাসি পেল। এই ছেলে মুখে যাই বলুক, হৃদয়ে যে ঝড়ের শুরু হয়েছে তা লুকানোর সাধ্য তার নেই। আরবান নিজেকে সংযত করে জোরে ডাক দিল, ফারহান, উনাকে পৌঁছে দিয়ে আয়। আর একটা রিকোয়েস্ট মিসেস চৌধুরী, বাড়ি চিনে গেছেন বলে যখন তখন এখানে চলে আসবেন না। এই বাড়িতে আপনি বা আপনার হাজবেন্ড না আসলে আমি বেশি খুশি হব। আর ফারহান, আজ থেকে তোরও আমার বাড়িতে যখন তখন আসা বন্ধ। বলেই সে কারো উত্তরের অপেক্ষা না করে গটগট করে উপরে চলে গেল। ফারহান এবং এলিনা দুজনেই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এলিনার চোখ ছলছল করে উঠল। ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। নিজের জেদ আর পরিস্থিতির কারণে ছেলেটা তার থেকে যোজন যোজন দূরে সরে গেছে। সে চাইলেই এখন আর এই দূরত্ব মেটানো সম্ভব না, কারণ এই দূরত্ব মেটানোর সময় হয়তো অনেক আগেই শেষ হয়ে গেছে। ক্ষুধায় আয়াতের পেটে তখন রীতিমতো যুদ্ধ চলছে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ক্লান্তি আর মানসিক অস্থিরতা তাকে শারীরিকভাবে দুর্বল করে ফেলেছে। পেটের তাগিদে সব দ্বিধা কাটিয়ে নিচে নামতেই সে অবাক হয়ে থমকে দাঁড়ালো। কিচেনে আরবান অ্যাপ্রন পরে নিপুণ হাতে কি যেন তৈরি করছে। আয়াতের বিস্ময় যেন আকাশ ছিল। এই লোকটাকে কিছুক্ষণ আগেই সে নিজের হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল, অথচ লোকটা সেই ব্যান্ডেজ ভেজানোর তোয়াক্কা না করে দিব্যি কাজ করে যাচ্ছে। আয়াতের মেজাজ বিগড়ে গেল। এই জেদি মানুষটা নিজের ভালো যে একদমই বোঝে না, তা এই কদিনেই সে হাড়ে হাড়ে টের পেয়েছে। কিচেনের সামনে আসতেই আরবান মুখ না তুলেই গম্ভীর গলায় বলল, অকারণে দাঁড়িয়ে না থেকে ওই চেয়ারটাতে গিয়ে বসো। আয়াত কিছুটা চমকালো। লোকটার কি পেছনেও চোখ আছে? সে নড়ল না, বরং সেখানেই অনড় হয়ে দাঁড়িয়ে রইল। আরবান এবার হাতের কাজ থামিয়ে আয়াতের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তাকে মেপে নিয়ে বলল, এভাবে অবাক হয়ে দেখার কিছু নেই। আজ প্রথম এবং শেষবারের মতো আমি রান্না করছি। কাল থেকে এই দায়িত্ব পুরোটাই তোমার। আয়াত তড়পিয়ে উঠে বলল, আজকেও আপনাকে আমার জন্য কষ্ট করতে হবে না। আমি নিজের খাবার নিজেই বানিয়ে নিতে পারবো। আয়াত কিচেনের দিকে এগোতে নিলে আরবান ঝট করে তার ডান হাতটা ধরে ফেলল। মুহূর্তেই আরবানের গভীর দৃষ্টি আয়াতের হাতের তালুর দিকে নিবদ্ধ হলো। আরবানের তীক্ষ্ণ ভ্রু কুঁচকে গেল। আয়াত অস্বস্তিতে নিজের হাত ছাড়িয়ে নিতেই আরবান এক ধাপ এগিয়ে এলো। আরবানকে নিজের দিকে ওভাবে এগিয়ে আসতে দেখে আয়াত হড় বড়িয়ে পিছু হটতে হটতে ডাইনিং এর চেয়ারে
ধপ করে বসে পড়ল। আরবান কোনো কথা না বলে গিয়ে তার সামনে একটি প্লেট রাখলো। আয়াত প্লেটের দিকে তাকিয়ে নাক কুঁচকে বলল, এসব কি? ঘাস পাতা? এসব আমি খাই না, আমাকে আমার মতো খাবার বানাতে দিন। আরবান নির্বিকার চিত্তে বলল, আজ তোমাকে এটাই খেতে হবে, চুপচাপ খাওয়া শুরু করো আয়াত, কোনো কথা নয়। আয়াত বুঝলো নিশ্চয়ই কফিতে অতিরিক্ত পাউডার দেওয়ার প্রতিশোধ এই অখাদ্য খাইয়ে নিতে চাইছে লোকটা। তীব্র ক্ষুধায় কোনো উপায় না পেয়ে সে রাগে ফুঁসতে ফুঁসতে খাবার মুখে দিল। মুখ কুঁচকে কোনো মতে খাবার গিলে সে দ্রুত পেটগুলো হাতে নিতেই আরবান বাধা দিল। বলেছি না, আজ রিল্যাক্স থাকো, কাল থেকে তো সব তোমাকেই করতে হবে। আয়াতের রাগ এবার চরমে পৌঁছালো। সে প্লেটটা না ছেড়ে জেদি গলায় বলল, কাল থেকে যদি সব করতে পারি তবে এখনো পারবো, হাত সরান বলছি। আরবানও নাছোড়বান্দা, সে ছাড়ল না, শুরু হলো দুজনের প্লেট নিয়ে টানাটানি। এক পর্যায়ে আয়াত আকস্মিক ভারসাম্য হারিয়ে আরভানের শক্ত বুকের ওপর গিয়ে পড়ল। মুহূর্তের জন্য দুজনের তপ্ত নিঃশ্বাস এক হয়ে গেল। আয়াত ছিটকে সরে আসতে চাইলেও আরভান তা হতে দিল না। সেই দুই হাত দিয়ে আয়াতকে ডাইনিং টেবিলের সাথে চেপে ধরল। একদম আয়াতের চোখের খুব কাছাকাছি মুখ নিয়ে এসে বলল, তোমাকে না বলেছিলাম আমার থেকে দূরে থাকতে? আয়াত ছটফট করে বলল, দূরে থাকতে বলে তো নিজেই বারবার গায়ের উপর এসে পড়ছেন, ছাড়ুন আমাকে। আরবান কোনো উত্তর দিল না। সে মুখটা আয়াতের মুখের খুব কাছে নামিয়ে আনলো। টেবিলের সাথে আয়াতের পিঠ ঠেকে আছে, পালানোর কোনো পথ নেই। আয়াত দুই হাত দিয়ে আরবানের ইস্পাত কঠিন বুক ঠেলে সরানোর চেষ্টা করলো, কিন্তু সেই চেষ্টা বৃথা। আরবান চোখ বন্ধ করে আয়াতের গলার কাছে মুখ নামিয়ে নিল। আয়াতের সারা শরীর জুড়ে এক অদ্ভুত বৈদ্যুতিক শিহরণ বয়ে গেল। হঠাৎ আরবানের কথায় আয়াত স্তব্ধ হয়ে গেল। আরবান ফিসফিস করে বলল, এটা কোন পারফিউম আয়াত? ঘ্রাণটা বড্ড মাদকতাময়, আমার সব চিন্তা এলোমেলো করে দিচ্ছে। আয়াত তোতলামি করে বলল, আমি কোনো পারফিউম ব্যবহার করি না। সরুন আপনি। সিরিয়াসলি? তার মানে তুমি নিজেই আস্ত একটা পারফিউম? তাহলে তো এখন থেকে বাইরে যাওয়ার আগে পারফিউমের দরকার নেই, শুধু তোমার গায়ের সাথে একটু ঘষা দিয়ে নিলেই চলবে। কথাটা বলেই আরবান আচমকা আয়াতের গালে নিজের রুক্ষ গালটা আলতো করে ঘষে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এরপর কোনো কথা না বলে গটগট করে নিজের ঘরের দিকে চলে গেল। আয়াত সেখানেই পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার গালে এখনো আরবানের সেই পুরুষালী দাড়ি আর তপ্ত স্পর্শের অনুভূতি দহন সৃষ্টি করেছে। হৃৎপিণ্ডটা বুকের খাঁচায় পাগলের মতো আছাড় খাচ্ছে। এই লোকটার আচরণ কেন দিন দিন এত অবাধ্য আর রহস্যময় হয়ে উঠছে? আয়াত মনে মনে নিজেকে কঠোরভাবে শাসন করল। না, এই লোকটার মায়াবী জালে জড়ানো যাবে না। এই মানুষটা বড্ড অদ্ভুত, বড্ড বিপজ্জনক।